আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের অ্যানুয়াল পরীক্ষা সামনে চলে এলো। ডিসেম্বরে তোমরা এতক্ষণ এসএমএস পেয়ে গেছো যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে। খুব শীঘ্রই অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আমরা তোমাদেরকে সিলেবাস দিয়ে দেব আর এই পরীক্ষার রুটিনও দিয়ে দেবো। আর তোমাদের প্রত্যেক টিচাররা তোমাদেরকে বিষয়ভিত্তিক সিলেবাস দিয়ে দেবে। আমি তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি, আবার বোর্ডেও তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই সিলেবাসটা তোমাদের করানো হবে। এই যে সিলেবাসে যে 7খানা চ্যাপ্টার আমরা লিখেছি, দেখো 7খানা চ্যাপ্টারের প্রতিটাই তোমাদের করানো হয়ে গেছে। তো এই 7খানা চ্যাপ্টারে সবকটাই তোমাদেরকে রিভিশন হবে। আর কোনো চ্যাপ্টারে যদি কোনো কিছু না পারো তখন তোমরা আমাকে বলবে। আমি এক একটা ক্লাসে ডেট দিয়ে দিয়েছি। দেখো এক একটা চ্যাপ্টার, তার সেই চ্যাপ্টারটা কোন দিনকে করাবো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা একদিনকে করাবো। ভগ্নাংশের বর্গমূল এটা একদিন করাবো। বীজগণিতের সূত্রাবলী যেহেতু বড় চ্যাপ্টার, এটা দুদিন করাবো। সময় দূরত্ব 2 দিন করাবো। উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা 2 দিন করাবো এবং সমীকরণ গঠনের সমাধান চ্যাপ্টারটা একদিন করাবো। এই তোমাদের 10টা ক্লাস হবে। এখন থেকে 10খানা ক্লাস হবে। এই 10খানা ক্লাস তোমাদেরকে আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে শুরু করবো আমরা অনুপাত, ঠিক আছে? তোমরা দেখো আর প্র্যাকটিসগুলো করবে। এবার মেইনলি তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং ওই 3-4 ধরনের প্রশ্ন থাকবে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, একাধিক উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তর নির্বাচন করে এই ধরনের একটা থাকবে। 2 নম্বর টাইপ থাকবে এসএকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ এক কথায় উত্তর যেটাকে বলে সেরকম থাকবে। 3 নম্বর টাইপ থাকবে শূন্যস্থান পূরণ, 3 নম্বর। আর 4 নম্বর থাকবে এসে টাইপ, অর্থাৎ 2 নম্বরের উত্তর, সেখানে কিছু লিখতে হবে, অর্থাৎ একটু বড় প্রশ্ন সেগুলো থাকবে। আর বাকি যেগুলো বললাম এগুলো সবই শর্ট কোয়েশ্চেন, শুধু উত্তর লিখবে। প্রত্যেকটা প্রশ্নে শুধুমাত্র উত্তর লিখবে, শুধু অযথা প্রশ্নটা লিখে পাতাটাকে বড় করো না। আর এতে আমাদের কি হয়, আমাদের দেখতে অসুবিধা হয়। যখন 3-4টে বা 5-6টা তোমরা পাতা পাঠাও, তখন আমাদের প্রথম পাতায় কত নম্বর পেলে, দ্বিতীয় পাতায় কত নম্বর পেলে, সেটা অ্যাডগুলো করতে অসুবিধা হয় আমাদের। তাই তোমরা চেষ্টা করবে যথাসম্ভব কম পেজে করার। তোমরা রাফ পেজে প্র্যাকটিস অ্যান্সারগুলো করে নাও, যে শুধুমাত্র অ্যান্সারটা আমাদের মেন পেজে লিখবে। আর যেটা 2 নম্বরের প্রশ্ন সেটা তো কষতে হবে, সেটা ঠিকই আছে। আর যেগুলো 1 নম্বর মার্কের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা শুধুমাত্র উত্তর লিখবে, প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর লিখবে। আর প্রয়োজনীয় যে খসড়া বা যেটা আমার ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা তোমরা রাফ পাতায় করবে। সেই রাফ পাতাটা আমাদেরকে দেওয়ার দরকার নেই, রাফ পাতাটা তোমরা তোমাদের কাছেই রাখবে। যখন স্কুল খুলবে তখন তার সাথে পিন আপ করে নিয়ে আসবে। ওকে, আজকে আমরা করি অনুপাত। অনুপাত কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির ভাগফল। দুটি সমজাতীয় রাশির ভাগফল, ঠিক আছে? দুটি সমজাতীয় রাশি, অর্থাৎ আমরা যদি 15 দিন ইজটু 30 দিন, এইটাকে আমরা কেমন লিখবো? যেহেতু এটা অনুপাতের চিহ্ন হচ্ছে এটা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অনুপাতের চিহ্ন হচ্ছে এটা। তো অনুপাতের চিহ্ন হচ্ছে এটা। তাহলে 15 দিন বাই 30 দিন। দেখো 2 দিন কেটে গেল, 15 × 15, 15 × 30,
অর্থাৎ এটা 1:2। ঠিক আছে, তাহলে অনুপাত হবে কিন্তু একমাত্র একই রাশি, এটাও এটাও দিন সংখ্যা, এটাও দিন সংখ্যা, একই রাশি যদি হয় তবেই আমার অনুপাত করা সম্ভব, আদারওয়াইজ করা সম্ভব নয়। আমি যদি এরকম লিখি 10 দিন ইজটু 5 কেজি, এটা দেখো কেজি, এটা রাশিটা কি, রাশিটা হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর এটা কার রাশি, সময়ের একক, এই রাশিটা হচ্ছে সময় আর দিন। ঠিক আছে, তাহলে এটা সময় এবং ওটা ভর, দুটো আলাদা রাশি, এই দুটো আলাদা রাশি বলে এটাকে আমার অনুপাত করা যাবে না। তাহলে অনুপাত করতে গেলে ফার্স্ট কথা মাথায় রাখবে যে সেটা কি, সেটা একই রাশি হতে হবে, সমজাতীয় রাশি হতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, অনুপাতের সময় কোনো একক থাকছে না, অনুপাতের সময় কোনো একক থাকছে না, কারণ দুটি সমজাতীয় রাশির একক, তাই এককগুলো কেটে গেল, তাই কোনো একক থাকছে না। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে কতগুলো তোমাদেরকে অনুপাতের অঙ্ক বইয়ে আছে, এগুলো দেখাই, বিশেষ করে ছোট প্রশ্নগুলো। বসে দেখি 2.1 26 পেজ এখানে দেখো। এবার দেখো তোমাদের যে এই অনুপাতের প্রকার ভেদ আছে, অনুপাতের প্রকার ভেদ আছে। কত রকমের অনুপাত? একটা হচ্ছে লঘু অনুপাত, অনুপাত কথা লিখছি না, লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত, আর একটা হচ্ছে সাম্যানুপাত। গুরু অনুপাত, লঘু অনুপাত, আর একটা হচ্ছে সাম্যানুপাত। ঠিক আছে, এখন অনুপাতের এই অনুপাতের দুটো পদ, ধরো 5:3, এটা একটা অনুপাত, এটাকে বলা হয় কি, পূর্বপদ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উত্তরপদ। উত্তরপদ, পূর্বপদ আর উত্তরপদ। এখন দেখো এটা যেমন 5:3, ঠিক আবার আমরা লিখতে পারি 2:7, এটাও লিখতে পারি, আবার আমরা এটাও লিখতে পারি যে 2:2। তিনটে তিন রকম। দেখো প্রথমটায় কি দেখতে পাচ্ছি, যে পূর্বপদটা বড়, এটাই কি দেখতে পাচ্ছি, পূর্বপদটা ছোট, এটাই কি দেখছি, দুটো পদই সমান। যদি পূর্বপদটা ছোট হয়, পূর্বপদটা যদি ছোট হয়, তখন সে অনুপাতটাকে বলবো আমরা লঘু অনুপাত। এর উদাহরণ লিখে রাখছি 2:3। পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়, তাই এটা লঘু অনুপাত। গুরু অনুপাতটা কি হবে, বড় হবে, ধরো 5:3, পূর্বপদটা বড়, সেটা হচ্ছে গুরু অনুপাত, আর সাম্যানুপাতটা হবে দুটোই সমান, 3:3। এই তিন ধরনের আমরা অনুপাত দেখতে পেলাম। ঠিক আছে, হয়েছে, হয়ে গেছে। অনুপাত বুঝতে পারলে, অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির ভাগফল, এবং যেখানে দুটো রাশির মধ্যে দুটো পদ থাকবে, তার প্রথমটাকে বলবো পূর্বপদ এবং দ্বিতীয়টাকে বলবো উত্তরপদ। তো এই পূর্বপদ এবং উত্তরপদ এর অবস্থান অনুসারে দেখো, কখনো দেখছি পূর্বপদটা ছোট, কখনো দেখছি পূর্বপদটা বড়, কখনো দেখছি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান। তো সেক্ষেত্রে অনুপাতগুলো এক একটা নাম হয়ে যাবে। যদি পূর্বপদটা ছোট হয় তাহলে হবে লঘু অনুপাত, পূর্বপদটা বড় হলে গুরু অনুপাত, এবং দুটো পদই সমান হলে সাম্যানুপাত। ঠিক আছে,
এবার আমরা যাই, নেক্সট যাচ্ছি। কোন অনুপাতকে ছোট করা অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা। যেমন ধরো আছে, ধরো 60:12 এই অনুপাত আছে। অনুপাতকে আমরা ছোট করব, ঠিক আছে? অনুপাতকে আমরা ছোট করব। কি করে ছোট করব? না, আমরা অনুপাত কেটে কেটে ছোট করব না, অনেক এরকম ভাবে করা যায়। অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি, 12 সমান 5/1 সমান 5:1। বা আমরা যদি মুখে মুখে করতে পারি, আমরা কোনো অনুপাতে, এটা মাথায় রাখবে, অনুপাতের ক্ষেত্রে কোনো অনুপাতের যে উভয় পদ, দুটো পদ আছে, এই দুটো পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না। কিন্তু কখনো যোগ বা বিয়োগ করা যায় না। যোগ বা বিয়োগ করলে মানের পরিবর্তন হবে। যদি তোমরা দেখাতে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এই অনুপাতটাকে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে অনুপাতটাকে 5 দিয়ে, একে 5 দিয়ে ভাগ করলে 12, একে 5 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে? হয়েছে। তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করলাম। বা আমি যদি আবার একে যদি 5 দিয়ে গুণ করে, দেখো, তাহলে 5 দিয়ে গুণ করলে কি 5 12 60, 5:5। দেখো আবার আরেকটা কি গেল, সরি, এটা 12 5 60, 12 5 12 60, 12 আবার যদি আমি একে 12 দিয়ে গুণ করি, তাহলে 12 5 7, 12 12। দেখো একে আর একে একই সংখ্যা দিয়ে গুণ করলে আবার আমি পুনরায় সেই অনুপাতটা ফিরে পাচ্ছি। আবার একই সংখ্যা দিয়ে ভাগ, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করলে তার কোনো মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি আমি যোগ করি, ধরো 7 এর সঙ্গে 2 যোগ করলাম 62, 12 সঙ্গে 2 যোগ করলাম 24। দেখো, এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে হবে 31:12। দেখো, এই মানটা কিন্তু আর গরিষ্ঠ মান করলেও, লঘিষ্ঠ মান করলেও আর এই মানে ফেরত আসবে না। অর্থাৎ যোগ করলে বা বিয়োগ করলে অনুপাতে মানের পরিবর্তন হয়ে যায়, সেই পূর্বের মানটা আর থাকে না। কিন্তু গুণ বা ভাগ করলে অনুপাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি শিখলাম? এটাই মেন শিখলাম যে কোনো অনুপাতের যে দুটি পদ হয়, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তরপদ। এই পূর্বপদ এবং উত্তরপদের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ আমরা করতে পারি, ঠিক আছে? সেটা হলো, এটাই মেন। কিন্তু যোগ বা বিয়োগ করতে আমরা পারি না, এইটা মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো, কিছু অঙ্ক আছে বইয়ে, আমি তোমাদের দু একটা দেখাই। দেখো, একটা আধুলি, একটি টাকা আর একটি 2 টাকার মুদ্রা। আধুলি কাকে বলে? তিনটি দেখো টাকার ছোট বড়। একটা আধুলি কাকে বলে না, তোমরা হয়তো এখন অনেকেই জানো না, যারা সবে বাচ্চা, তো আমরা জানি আমাদের সময় আধুলি মানে বলতে 50 পয়সাকে বলা হয় আধুলি। হয়তো কেউ দেখে থাকবে, কারণ এখন তো আর আধুলি চলে না। তো আধুলি 1 টাকা আর 50 আর 2 টাকা। 1 টাকা আর 2 টাকা। তিনটি দেখো, তিনটি কিন্তু একই জিনিস, অর্থাৎ তিনটি কিন্তু মূল্য, মানে মুদ্রা, তিনটি হচ্ছে মুদ্রা, তাই তো? কিন্তু এটা আধুলি, এটা 1 টাকা, এটা 2 টাকা। তাহলে আমাকে সবগুলো একই একক করে নিতে হবে। একই একক করলে কি আধুলি মানে কি লিখবো আমি? 50 পয়সা। 1 টাকা মানে কি লিখবো আমি? 100 পয়সা। 2 টাকা মানে কি লিখবো? 2 টাকা। 2 টাকা মানে কি লিখবো? 200 পয়সা। এবার দেখো, তিনটে অনুপাতকে আমি যদি 50 দিয়ে ভাগ করে দিই, আর অনুপাত যেহেতু করেছি, যে অনুপাতে কোনো একক থাকবে না নেক্সট লাইনে, 50 দিয়ে যদি ভাগ করে দিই, 50 একে 50, 50 দুগুণে 100, 4 50 200। এটা হচ্ছে মূল্যের অনুপাত। হয়ে যায়, ঠিক? এটা একটা গেল। আর তোমাদের একটা অঙ্ক দেখাই।
দেখো একটা সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ সমান, এই সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি পেয়ে গেলাম যেহেতু বলছি সমকোণ। তাহলে বাকি কোণ দুটোর মান কত আমরা এখানে জেনে রাখবে যে সমদ্বিবাহু, এটা ত্রিভুজটা তাহলে কি ত্রিভুজ? কোণ ভেদে সমকোণী ত্রিভুজ আর বাহু ভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে বাহু দুটো সমান তার ভূমি সংলগ্ন কোণ দুটোর মানও সমান হবে, অর্থাৎ এর মান যা হবে এর মান তাই হবে। এখন একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা ত্রিভুজে যদি তিনটে কোণের সমষ্টি 180 হয় তাহলে 90 বাদ গেলে অপর দুটো কোণের মান কত হয়? অপর দুটো কোণের সমষ্টি এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু দুটো কোণই পরস্পর সমান তাই এই কোণটা হবে 45, এই কোণটা হবে 45। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ ভেদে অনুপাতটা হবে কত না 90:45:45। 45 ভাগ করে দাও, 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45। কারণ আমরা জানি অনুপাতকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাতে সেক্ষেত্রে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? নেক্সট, আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে অনুপাতটা কত হবে? 1:1। ঠিক আছে, ওটা করাচ্ছি না। দেখো এখানে দেখো পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত, এটা দেখো পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। 7:9 তার মানে কি? এর মানেটা কি যে পুলক বাবুর বয়স 7 আর মানিক বাবুর বয়স 9? তা না, এই দুটো ওই দুজনের যে বয়স আছে সেই বয়সের অনুপাত হচ্ছে 7-9। হতে পারে সেটা 14-18, হতে পারে 21-27, কারণ দেখো এটাকে কাটাকাটি করলে 7-9 হবে। হতে পারে 70-90। অর্থাৎ একে এই পুরো পদকে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করলে আমরা যেগুলো সেটা হতে পারে। আর পার্টিকুলার কোনটা সেটা এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্য দেখলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ দুটো অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এটুকু আমি বুঝলাম। তাহলে এবার দেখো দুজনের মধ্যে একজনের বয়স দেওয়া আছে 72, একজনের বয়স দেওয়া আছে 72। কার বয়স দেওয়া আছে 72? মানিক বাবু। অর্থাৎ এইটা বয়স দেওয়া আছে 72, এইটা 72 হবে, 9টা 72 হবে। 9 কিভাবে 72 হয়? 9কে কত দিয়ে গুণ করলে 72 হয়? 8 দিয়ে। তাহলে বলতে পারি 9 × 8। তাহলে একে যদি 8 দিয়ে গুণ করে তাহলে একেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, 7 × 8 হয়েছে। তাহলে 7-8 56। মানিক বাবুর বয়স যদি 72 হয় তাহলে পুলক বাবুর বয়স কত? পুলক বাবুর বয়স হচ্ছে 56। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? শুধু আমরা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করি, অনেক অন্যরকম নিয়মে করবে, কিন্তু সেটা এখন কিছু শেখার দরকার নেই। এখন তোমরা সহজ পদ্ধতিতে শেখো। দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। ঠিক আছে, আমরা নেক্সট ভালো নাই গো। দেখো দুটি বইয়ের দামের অনুপাত 2:5। তাহলে দুটো বই, তাহলে প্রথম বই ও দ্বিতীয় বই এর দামের অনুপাত কত? 2:5। 2:5।
দেখো দ্বিতীয় প্রথম বইটার দাম হচ্ছে 32 টাকা 20, 32.20, এটা প্রথম বইয়ের দাম। তার দুইটা হয়েছে 32.20, তার দুইকে কত দিয়ে গুণ করলে 32.20 হবে? দুইকে দেখো 16.1 দিয়ে 10 দিয়ে গুণ করো, দেখো 16 দুগুণে 32, 20, ঠিক আছে। তাহলে একে 16.10 দিয়ে গুণ করেছি প্রথম পদটাকে, তাহলে আমার কি হবে? দ্বিতীয় পদটাকেও ওই 16.10 দিয়ে গুণ করতে হবে, 16.10, গুণ করলে কত হবে? 580.50। তাহলে প্রথম বইয়ের দাম যদি 32 টাকা 20 হয়, তাহলে দ্বিতীয় বইয়ের দাম হবে 80 টাকা 50 পয়সা বা 80.5 টাকা। বোঝা গেল অঙ্কগুলো? এই টাইপেরই অঙ্ক তোমাদের, এই টাইপেরই তোমাদের অঙ্কগুলো, অনুপাতের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আছে, এইগুলো তোমরা দেখবে, এইগুলো ভালো করে করবে, ঠিক আছে? ঠিক আছে বাবা? আর আর তোমাকে দু একটা শর্ট কোশ্চেন দেখায়, এগুলোর কিছু দেখালাম, দু একটা শর্ট কোশ্চেন দেখায়। দেখো সেটা হচ্ছে পূর্ণ অনুপাত প্রকাশ করো, পূর্ণ করা। এটা কি অনুপাত আছে? 12.5। এটা কি দেখো? দশমিক সংখ্যার অনুপাত। এই দশমিক সংখ্যার অনুপাতকে আমি কি করে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব? কিছুই নয়, আগে আমি দশমিক তুলি, 25/10, এটা হচ্ছে 125/10। দেখো আমি দুটোকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে ইন্টু 10, এখানে ইন্টু 10 দেখাচ্ছি তোমাকে, 25/10 ইন্টু 10, 125/10 ইন্টু 10, তাহলে 10 10 কেটে গেল, ইন্টু 10 কেটে গেল, 10 10 কেটে গেল, তাহলে কত হলো? 25:125। দেখো ভাগ যাবে, দুটো সংখ্যাকে যতক্ষণ ভাগ যাবে একই সংখ্যা ততক্ষণ আমাকে ভাগ করতে হবে। 25 দিয়ে ভাগ হবে, 25 একে 25, 5 25 125, তাহলে পূর্ণ সংখ্যা এলো। তাহলে আমরা কি করলাম? না এটাকে আমরা প্রথমে দশমিক তুললাম, তারপর আমরা কি করলাম? যেটা হরে আছে 10 আছে, যদি 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হরটা থাকবে না, যে পূর্ণ সংখ্যা হলো। তোমরা যদি মনে করো স্যার আমি এইটাকে দুটোকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। দেখো 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা 5 এটা হচ্ছে 25 = 1:5। এভাবেও দিতে পারো। তোমাকে যে কোনো উপায়ে দুটো অনুপাতকে, মেইন কথা হচ্ছে দুটো অনুপাতকে এমন সংখ্যা দিয়ে গুণ করো যে সংখ্যা দিয়ে গুণ করলে সেই অনুপাত দুটোর আর দশমিক থাকবে না, সেটা ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা দেখায় যে মিশ্র অনুপাত, একাধিক অনুপাত থাকলে তার মিশ্র অনুপাত। একাধিক অনুপাত ধরা আছে 8:6, এই একটা অনুপাত আছে, 3:6 আর একটা অনুপাত, 3:6 একটা অনুপাত, আর 26:13, 26:13 এই একটা অনুপাত। মিশ্র অনুপাত কথার অর্থ হচ্ছে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত হচ্ছে প্রথমটা প্রথম পদ বা পূর্বপদ, অর্থাৎ 8 × 3 × 26, এটা পূর্বপদে থাকলো, পূর্বপদগুলো সব একদিকে আর উত্তর পদগুলো সব একদিকে, 6 13। যদি কাটাকাটি করতে না পারো তাহলে ভগ্নাংশ করে নাও, অর্থাৎ তারপরে লাস্ট লাইনে করবে এটাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাতে কি বুঝলেন? একাধিক যদি অনুপাত হয়, সে একাধিক অনুপাতের মিশ্র অনুপাতটা হচ্ছে প্রথম প্রত্যেকটা অনুপাতে পূর্ব পদগুলো একদিকে হবে, বা পূর্ব দিকে হবে, প্রথমে হবে, এবং উত্তর পদগুলো শেষে হবে। সেই দুটো অনুপাতগুলোকে, সেই সংখ্যাগুলোকে গুণ করে তাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, সেটাকে বলা হয় কি না মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত শিখলাম আমরা।
এর আগে শিখলাম কি দশমিক সংখ্যার অনুপাতকে শেখালাম, দশমিক সংখ্যা অনুপাতকে কি করে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে অনুপাত শেষ হলো। আমরা নেক্সট দিন অর্থাৎ আগামীকাল, কালকে আমরা কি করব, সিলেবাসে দেওয়া আছে দেখবে, হয়তো মনে হয় সূচকের ধারণা আছে, তো আমরা পরের দিনকে সূচকের ধারণা করব। আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। ক্লিয়ার?